আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি শারমিন মুনের লেখা আত্মজা গল্পের 1 ও 2 নম্বর পর্ব। সময় 2002 সাল। দয়া করে আমার আব্বাজানকে ফাঁসি দিন না। আমার আব্বাজান নির্দোষ, তাকে বাঁচান আপনারা। ফাঁসি দিলে আমার বাজানের অনেক কষ্ট হবে, দোহাই লাগে আমার আব্বাজানকে ছেড়ে দেন। এই বলে কান্নায় ভেঙে পড়ল আত্মজা। পুলিশের কাছে করুণভাবে তারা বাবার প্রাণটা ভিক্ষা চাইল, তাও কেউ ওর কথা শুনল না। আত্মজা দৌড়ে গেল পাশেই দাঁড়ানো গ্রামের চেয়ারম্যান নিজাম তালুকদারের কাছে। হাত জোর করে বলল, চাচা যান, আমার বাবাজানকে মিথ্যা অপবাদে এত বড় সাজা দিন না, মামলাটা তুলে নেন, আমার আব্বাজানকে বাঁচান। আমার আব্বাজানকে ছাড়া পুরো দুনিয়া অন্ধকার মনে হবে, তাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে, একটু বোঝার চেষ্টা করেন। কে শোনে কার কথা? এত আহাজারিত চেয়ারম্যানের মনে বিন্দুমাত্র দয়ার সঞ্চার হয়নি। চেয়ারম্যানের মুখে পৈশাসিক হাসি, আত্মজার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। আত্মজার গা রিরি করে উঠল, সরে দাঁড়ালো চেয়ারম্যানের থেকে। মুহূর্তের মধ্যেই যেন চেহারার রং পাল্টে গেল। চেয়ারম্যানের দিকে চোখ নিক্ষেপ করলো, মনে হচ্ছে চোখ দিয়েই ভস্ম করে দিবে। এরপর গুটি গুটি পায়ে পুলিশের সামনে এসে দাঁড়ালো, ভয়ঙ্করভাবে চিৎকার করে বলতে লাগলো, আপনারা কিসের পুলিশ? কে আসল অপরাধী আর কে অপরাধী না সেটাই ধরতে পারেন না? আর পারবেনই বা কী করে? ঘুষ খেয়ে তো কুত্তার মতো নিরীহ মানুষদের উপর অত্যাচার করেন। ওই পোশাক গায়ে জড়ালেই সৎ পুলিশ হওয়া যায় না। আপনাদের মধ্যে কিছু কিছু লোক এমন যে কিছু টাকা খেয়ে একটা নির্দোষ মানুষের জীবনটাই শেষ করে দেন। একটাবার চিন্তাও করেন না যে সেই মানুষটার পরিবারের কি হবে, আপন মানুষের শোকে কতটা ভেঙে পড়বে। তবে আমি আত্মজাও কাউকে ছাড় দেব না, মনে রাখবেন, কাউকে না। বলে দুপা পিছিয়ে মাটিতে বসে পড়ল আত্মজা। আর পারা যাচ্ছে না, শরীরটা নেতে আসছে। বাদামি রঙের লম্বা চুলগুলো মাটিতে লুটোপুটি খাচ্ছে। পুলিশরাও হতবাক। আর কী বা করার আছে এখন? আদালত থেকে তো রায় দিয়েই দিয়েছে, কিছু তো করার নেই। আর তারা আত্মজাকেও কিছু বলল না এত কথা শোনানোর জন্য। ভাবলো বাবাকে হারাতে হবে ভেবেই এসব বলছে। আশেপাশের অনেক মহিলারা আফসোসের সুরে বলতে লাগলো, একের হাসা কথাই, ক্ষমতার জোর আর টাহার জোর দেখাইয়া দারোগা গড়ে কিন্না নিছে, দারোগা গড়ে ঘুষ খাওয়াইয়া নির্দোষ মানুষটারে ফাঁসিতে ঝুলাইতাছে। ভাইজানের ফাঁসি হইলে বিয়ার লাগ মাইয়া দুইটা আর ছোট পোলার কি হইব? অগো দাদিজান আর মায়ে কী বা করবো? এত সুন্দর মাইয়া দুইটারে কেমনে দেইহা রাখবো? কত মানুষেরা উৎপাইতা আছে হয়। আর ভাইজানের শোকে চাঁদের মতন মাইয়াটার কি সুরাত হয়েছে দেখছুন? এমন কথা বলা বলি করতে লাগলো। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকায় আত্মজা। নিজের আব্বাজানকে দেখে চোখের পানি উপচে পড়ল। ঢুকরে কেঁদে উঠল। উঠেই জাপটে ধরলো তার আব্বাজানকে। সেও শেষবারের মতো মেয়েটাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আত্মজাকে উঠিয়ে বলতে লাগলো, আমি তোমাকে শেষবারের মতো কিছু কথা বলবো, সেগুলো মনে রাখবে। আত্মজা মাথা নাড়ায়। আকবর সাহেব বলতে শুরু করে, সবসময় সত্যের পথে চলবে। চোখের সামনে অনেক কিছুই ঘটে যায়, হয়তো সেগুলো সত্য নাও হতে পারে, তাই সবসময় সত্য মিথ্যা যাচাই করে সিদ্ধান্ত নেবে। আমি না থাকায় একদম ভেঙে পড়বে না। জানি তুমি অনেক সাহসী, আর যারা এই মিথ্যে জালে ফাঁসিয়ে তোমার আব্বাজানকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের তুমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিবে, সেটাও আইনিভাবে। আমি মরণে ভয় পাই না, তবে মিথ্যা অপবাদটা সহ্য হয়নি। আমি জানি তুমি পারবে। আর এখন থেকে সবাইকে দেখে রাখার দায়িত্ব তোমার। আম্মাজান তোমার বড় বন্ধু খুবই নরম মনের মানুষ, সে তোমার আগেই ভেঙে পড়ে তাকেও দেখে রাখার দায়িত্ব তোমার। নিজেকে অনেক শক্ত রাখবে, কিছুতেই ভেঙে পড়বে না। এই পৃথিবীর মানুষ বড্ড স্বার্থপর, তাই কারোর সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করবে না। যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াবে। জানি এখন এই সমাজে চলা তোমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে, তাও তোমাকে পারতে হবে। জীবন হচ্ছে সাপ খেলার মতো, উপরে উঠতে গেলে সাপের মুখে পড়ে আবার নিচে চলে আসবে, হাল না ছেড়ে আবার চেষ্টা করবে। এমন উপরে উঠবে আবার নিচেও চলে আসবে, এমন করতে করতে একদিন সফলতা পাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি তুমি সফল হও। এই পৃথিবীতে আমাদের এই শেষ দেখা। নিজের যত্ন নিও, সাবধানে থেকো। আশেপাশের অনেকেরই নজর তোমার দুই বোনের উপর, তাই খুব সতর্ক থাকতে হবে তোমাদের। আবার তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। আর একটা কথা, সবসময় আল্লাহর স্মরণ করবে, তিনি সব বিপদ থেকে রক্ষা করবেন। যথাযথ সময়ে তার ইবাদত পালন করবে। আব্বাজানের জন্য দোয়া করবে। ভালো থেকো। এই বলে উল্টো ঘুরে হাঁটা দিলেন আকবর সাহেব। তার অশ্রুযুক্ত নয়ন কাউকে দেখাতে চান না। পুলিশ বাহিনী সহ আরও অনেকে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আজ রাত ঠিক 10টা বাজে তাকে ফাঁসি দেওয়া হবে। চিৎকার করে কাঁদতে লাগলো আত্মজা।
আজকের পর থেকে বাবা নামক মানুষটাকে আর দেখতে পাবে না, ছুঁতে পাবে না, ছায়ার মতো কেউ আর পাশে থাকবে না। গগন বিদারী চিৎকার করতে লাগলো আত্মজা। একটু দূরেই তার বড় বোন অনুজা আর তার ছোট ভাই অন্তর, তারাও বসে বসে কান্না করতেছে। আত্মজার সাথে ভাই আর বোনের কান্নাও বেগ বাড়ল। অনুজা আর অন্তর আত্মজার কাছে এসে ওকে জড়িয়ে ধরে হাওমাও করতে কাঁদতে থাকে। আত্মজা বলে, বুবু আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাজানের সাথে নিয়ে যাইতে বল, আমার বাজানরে একা যাইতে দিব না, তার খুব কষ্ট হবে রে, আমার বাজান তুমি যাইও না আমার রাইখা, ও আল্লাহ রে তুমি আমার বাজানরে বাঁচাও। আকবর সহ বাকি সবাই ওর আর্তনাদ শুনল, প্রায় সবার চোখে পানি। আকবর সাহেবের বুকটা ফেটে যাচ্ছে ছেলে মেয়েদের আর্তনাদ দেখে। ওরা কিভাবে টিকে থাকবে এই সমাজে? আত্মজার মা মাজেদা বেগম ও দাদি আয়েশা খাতুন নির্বাক হয়ে বসে আছে নিজেদের মাঝারি সাইজের মাটির ঘরের সামনে। চোখ দিয়ে পানি বের হলেও কান্নার কোনো শব্দ নেই। আকবর সাহেবকে পরিবারের সাথে শেষবারের মতো দেখা করাইতে আনা হয়েছিল তারই গৃহে। দেখা শেষে নিয়ে চলেও গেছে এই বনপুর গ্রাম থেকে। এই গ্রামের কিছু পশুর জন্যই আজ এই অবস্থা। আল্লাহ এদের সঠিক বিচার নিশ্চয়ই করবে। রাত 9:50 আকবর সাহেবকে ফাঁসির জন্য রেডি করানো হয়েছে। ভালোভাবে গোসল করিয়ে ফাঁসির মঞ্চের কাছে আনা হলো। সাথে জল্লাদ, ডাক্তার, পুলিশেরা আছে। জল্লাদরা ফাঁসি দেওয়ার পর ডাক্তাররা চেক করবে যে মারা গেছে কিনা। আকবর সাহেবের খুব ইচ্ছে করছে তার পরিবারের সাথে কথা বলতে, তাদের একটু ছুঁয়ে দিতে, কিন্তু সেটা আর সম্ভব না ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল। মরার আগেও অনেক চিন্তা হচ্ছে সবার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য। কি হবে মেয়েদের? কিভাবে জীবন পার করবে তারা? চোখ দুটো জ্বালা শুরু করলো, ঝাপসা হয়ে আসলো। যতই বলুক পুরুষ মানুষ শক্ত, আসলে করুণ পরিস্থিতিতে এতটা শক্তও থাকা যায় না। একদিকে একটু পর নিজের মৃত্যু, অন্যদিকে পরিবারের জন্য চিন্তা। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আকবর সাহেবকে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে মঞ্চের উপর ওঠানো হলো। তারপর গলায় রশি পরানো হলো। আকবর সাহেব শেষবারের মতো আল্লাহর কাছে মাপ চেয়ে নিল, কালিমা পড়ে নিল, চোখের নোনা পানি। জল্লাদ কানের কাছে এসে বলল, আমি চাইনি তোমাকে ফাঁসি দিতে, কিন্তু এটা আমার কর্তব্য, তাই দিতে হচ্ছে। দোয়া করি তুমি জান্নাত লাভ করো, আমাকে মাফ করে দিও। এই বলে লোকটা টান দেয়, সাথে সাথে আকবরের পায়ের নিচের কাঠ সরে যায় আর তিনিও ফাঁসিতে ঝুলে পড়ে, ছটফট করতে থাকে। যতই হোক মৃত্যু এত সহজ না। আশেপাশে সবাই চোখ বন্ধ করে ফেলে। ছটফট ছটফট করতে থাকে 2-3 মিনিট। এমনি করতে করতে মাথা নিচ দিয়ে পড়ল। মনে হয় প্রাণ পাখিটা চলে গেছে পরপারে। ডাক্তার গিয়ে চেক করে দেখে মারা গেছে। দুটো চোখ বুজে ফেলল। সবাইকে জানালো মৃত্যু হয়ে গেছে। কয়েকজন বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জল্লাদ দীর্ঘশ্বাস ফেলল। সে না চাইতেও এই কাজ করতে হয়, এটা তার দায়িত্ব। এই ফাঁসিতে কত নির্দোষ মানুষেরও প্রাণ যায়। আকবর সাহেবের মৃত দেহটাকে নামিয়ে নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। এদিকে আত্মজার আহাজারি তো থেমে গেছে আরও আগে। ওদেরই বাড়ির পিছনে একটা সুন্দর বিল আছে, ঠিক তার মাঝে একটা বিশাল গাছ আছে। সেই গাছের নিচে নির্বাক হয়ে বসে আছে। বসে বসে ভাবছে তার আব্বাজানের কথা। এতক্ষণে বোধহয় বাবা নামক মানুষটা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। সবার কাছে এত আকুতি মিনতি করেও কারো মন গলাতে পারল না। প্রায় ভোরের দিকে পোস্টমর্টেম করে বাড়িতে পাঠানো হলো। বাড়িতে আসতে আসতে সকাল হয়ে গেল। লাশ নামানো হলো, উঠোনের মাঝ বরাবর রাখলো খাটিয়াটা। মাজেদা বেগম মানুষের আলাপ পেয়ে বের হয়ে আসলো, সামনেই লাশ দেখলো। বুঝতে বাকি নেই যে তার স্বামীর লাশই এটা। চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে। মাজেদার চিৎকারে ঘরের সবাই তড়িঘড়ি করে বেরিয়ে আসে। সবাই চিৎকার করে কান্না করতে থাকে, শুধু আত্মজা বাঁধে। ও নির্বাক হয়ে দরজায় দাঁড়িয়ে আকবরের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মাটিতে বসে পড়ে। ওদের চিৎকারের আশেপাশে সবাই চলে আসে ওদের বাড়িতে। আত্মজায় এক জায়গায় বসে আছে। ওদের চিৎকারে আশেপাশে সবাই ওদের বাড়িতে চলে আসে। আত্মজা একই জায়গায় নির্বাক হয়ে বসে আছে। ও যেন স্তব্ধ হয়ে গেছে, মনে হচ্ছে পুরো পৃথিবী থমকে গেছে। পাশের বাড়ির সালেহা চাচি ওর পাশে এসে বসে, ওর কাঁধে হাত রেখে বলে, আত্মজা ওঠ মা, তোর বাজানের দেখবার যাবি না? যা হইবার তা তো হয়েই গেছে, মনটা বেজার কইরা বইহা থাইস না, আল্লাহ এটার বিচার করব। এখন চল তোর বাজানরে আজকের মতো শেষ দেহা দেখাল। আত্মজার বুকটা ধক করে উঠল। সালেহার দিকে তাকালো। চাচি কি বলল? আজকেই তার বাজানকে শেষবারের মতো দেখবে, আর কোনো দিন দেখতে পারবে না? কান্নার আর দলা পাকিয়ে এসে গলায় বিঁধছে। আত্মজা হু হু করে কান্না করে দিল। আস্তে আস্তে কান্নার বেগ বাড়তেই লাগলো। সালেহা ঝাপটে ধরে আত্মজাকে।
সালেহা আত্মজাকে ধরে নিয়ে যেতে লাগলো লাশের পাশে। পুলিশগুলো যাওয়ার জন্য রাস্তা করে দিল। তারপর একটা পুলিশ ফিসফিসে অন্যজনদের বলল, মেয়েটা কিন্তু অনেক সুন্দরী, দেখে তো মনে হচ্ছে বিদেশি। ওর আর একটা বোন আছে না, ওকে তো এমনই মনে হয়। পাশে থাকা একজন বলল, আমিও এটাই ভাবছি। ওর মা বাবা ভাই কারোর সাথেই ওদের দুজনের কিন্তু মিল নেই, খেয়াল করেছো? আরেকজন বলল, ঠিকই বলেছ, ওরা মেয়ে দেখে হয়তো এত সুন্দর। আরেকজন বলল, তো অন্য মেয়েরা কি মেয়ে না? কই, তারা তো ওদের মতো না। আচ্ছা ভাই থাম, সবাই তো সবার মতো করে সুন্দর, আল্লাহ সব সৃষ্টিই সুন্দর। সাজিদ নামের একজন বলল, তারপর তাদের সিনিয়রের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, স্যার আমরা কখন ফিরবো? ঘোর কাটলো আজমাইন মাহতাবের। এতক্ষণ তার দলের লোকদের কথা শুনে আত্মজার দিকে তাকিয়েছিল। আসলে মেয়েটা অত্যন্ত সুন্দরী, একদম বিদেশিদের মতো। মুচকি হেসে বলল, জানাজা আর মাটি দেয়া হোক, তারপর না হয় যাব। আচ্ছা ঠিক আছে। আত্মজা ধীর পায়ে হেঁটে লাশের পাশে আসে, মাথার কাছে ধপ করে বসে পড়ে, মাথার উপরের কাপড়টা সরায়। তার বাজানের চেহারা দেখে আঁতকে ওঠে। কি সুন্দর চেহারাটাকে কেটে কী অবস্থা করেছে। বাজানকে জাপটে ধরে বুক ফাটা কান্না করে। বুকের ভিতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কপালে কয়েকটা চুমু এঁকে দেয়। তার বাজানের মুখখানার দিকে দৃষ্টি স্থির করে আছে। তার বাজানের এই অবস্থা যাদের জন্য হয়েছে তাদের প্রতি এক আকাশ সমান ঘৃণা জন্ম নিল। এতটাই ঘৃণা যেটা ওই অমানুষদেরকে ছারখার করে দেবে। প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে মাথা জ্বালতে লাগলো। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই আগুন নিভবে না, তবে সময়ের দরকার, মাথা ঠান্ডা রাখার দরকার। আর ভাবতে পারলো না আত্মজা। মাথা ঝিমঝিম করছে, চারিদিক ঘুরছে, শোষো শব্দ কানে ভাসছে। এর মধ্যেই লুটিয়ে পড়লো মাটিতে। হঠাৎ এমন হওয়ায় সবাই আঁতকে উঠল। মাজেদা জলদি মেয়ের কাছে আসলো, সাথে আয়েশা খাতুন। অনুজা আর অন্তরও এসে পাশে বসলো। অনুজা আর অন্তরের কান্নার বেগ বাড়ল বোনের এই অবস্থা দেখে। মাজেদা আত্মজার মাথাটা জাগিয়ে বুকের সাথে চেপে ধরল। নিশ্চুপে চোখ থেকে পানি বিসর্জন দিতে লাগলো। কি করবে সে? হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম। আয়েশা খাতুন একবার চারিদিকে চোখ বোলালো, দেখলো বাড়িতে অনেক পুরুষ মানুষও আছে। এদের সামনে কিভাবে ওনার প্যাচ খুলবে মাথা থেকে? আজমাইন পাশে এসে দাঁড়ায়। আয়েশা খাতুনের দিকে তাকিয়ে বলে, দাদি আমরা কি কোনো সাহায্য করতে পারি? আয়েশা খাতুন বলে, ওর মাথার ওড়নাটা হরাইয়া মাথায় পানি দেওয়ান লাগতো, কিন্তু এই হারে তো অনেক বেড়া মানুষ আছে। আজমাইন বুঝতে পারে ব্যাপারটা, বলে, ওরও কি ঘরে নিয়ে যেতে হবে নাকি জায়গা খালি করে দিব? ঘরেই লইয়া যায় তাইলে। নীল, আয়েশা, মাজেদা সহ সবাই চমকে তাকালো। এভাবে কখনো কোনো পরপুরুষ আত্মজা বা অনুজাকে স্পর্শ করেনি। এলাকার কোনো ছেলের সাথে কথা অবধি বলেনি। তাই আচমকা এমনটা হয় সবাই অবাক হলো। আজমাইন বলল, আপনি আসুন দাদি, আমার সাথে চাচি এখানে থাকুক। আর আসলে তাকেও ধরে আইনেন, তার অবস্থাও ভালো দেখাচ্ছে না, চলেন। আত্মজাকে নিয়ে হাঁটা শুরু করলো আজমাইন। মেয়েটা অতটা ভারীও না, হয়তো 47-48 কেজি হবে। একদম সব দিক দিয়ে পারফেক্ট, লম্বা আর মিডিয়াম স্বাস্থ্য। আনমনেই হাসলো। আজকে তার এমন কি হলো যে এই একটু সময়ের চেনা মেয়েটার কথা মাথায় শুধু ঘুরপাক কাচ্ছে? নামটাও তো জানে না এখনও। চলে আসলো ঘরের সামনে, মাটির তৈরি ঘর আর উপরে ছনের চাল। ঘরের ভেতর ঢুকে একটা চৌকির উপর শুইয়ে দিল। আয়েশা খাতুনও চলে আসলো, এসে আত্মজার পাশে বসলো। আজমাইন বলল, আমি পানি নিয়ে আসি, আপনি ওর কাছে বসেন। আয়েশা খাতুন বলল, আচ্ছা যান। এই দুয়ার দিয়ে সোজা পিছনে যাইবেন, ওইখানে জগে পানি আছে, আর জগে না থাকলে কলসে আছে। আজমাইন মাথা নেড়ে ঘরের ভিতর ঢুকলো। মাঝে একটা ঘর, তারপর আর একটা দরজা, তারপর আবার একটা ঘর। সেটা পেরিয়ে পিছনে গেল। ঘরটা মাটির হলেও অনেক সুন্দর গোছানো। পিছনে গিয়ে প্রাণটা জড়িয়ে গেল। এক পাশে রান্নাঘর, আরেক পাশে একটু উঁচু খাওয়া দাওয়া করার জায়গা মনে হয়। চারিদিকে 2 হাত উঁচু ছনের বেড়া দেওয়া, উপরেও ছনের চাল। সব পরিপাটি। রান্নাঘরের পরে বিশাল বড় বিল, ঠিক তার মাঝে একটা বিশাল গাছ আছে। বিলের মাঝে ঘাসের সোজা আইল বাঁধা, হয়তো এটা দিয়েই আসা যাওয়া করে। মনোমুগ্ধকর দৃশ্য। এইগুলো দেখে ভুলেই গেছিল পানি নেওয়ার কথা। তাড়াতাড়ি করে পানি খুঁজলো, পেয়েও গেল উঁচু জায়গাটায়। গ্লাসে পানি ঢেলে আস্তে আস্তে হাঁটতে লাগলো যাতে পড়ে না যায়। দরজা পেরিয়ে সামনের ঘরে আসতেই থমকে যায় আজমাইন। এই মেয়ে এত রূপবতী, চুলগুলো কত লম্বা, তাও আবার বাদামি কালারের চুল। আশেপাশে কখনোই এমন মেয়ে চোখে পড়েনি। আজমাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। গোলাপি রঙের 3 পিস পরা মেয়েটা লম্বা হয়ে শুয়ে আছে। থপথপে ফর্সা, গোলগাল মুখের গড়ন, নাকটা খাড়া, চোখ দুটো কত মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়। গোলাপি রঙের ঠোঁট দুটা চিকন চিকন। আস্তে পানি নিয়ে আয়েশা খাতুনের পাশে যায়। একটু পানি হাতে নিয়ে নাক মুখে ছিটিয়ে দেয়। নড়ে চড়ে ওঠে আত্মজা। তারপর গ্লাসটা আয়েশা খাতুনের হাতে দেয় এবং বলে, একটু পানি মাথায় দিন।
দেন দাদি। আয়শা খাতুনও তাই করলো। আজকে কেন জানি এই ছেলেটাকে পাঠা দিল না। আত্মজা সব শুনতে পাচ্ছে কিন্তু চোখ খুলতে পারছে না। আয়শা খাতুন ডাকলো, আত্মজা বইন আমার কিরকম লাগতাছে তোর দ্বারে, আমার কথা হুনোস? আজমাইন বুঝলো ওর নামটা আত্মজা, এই নামটা ওর মতো কোনো জায়গায় শুনিনি, আজই প্রথম শুনলো। আত্মজা পিটপিট করে চোখ খুলল, হালকা ওঠার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো, ঠাস করে শুয়ে পড়লো। আজমাইন তাড়াহুড়া করে বলে উঠলো, আস্তে। আত্মজা ফিরে তাকালো আজমাইনের দিকে, মাত্রই খেয়াল করলো পিটপিট করে চেয়ে আছে আজমাইনের দিকে। অচেনা লোক এখানে কি করছে? আজমাইন খেয়াল করলো আত্মজার চোখের মনি ধূসর রঙে, এর আগে এত দূর থেকে দেখায় খেয়াল করতে পারেনি। আত্মজা নিজের দিকে খেয়াল করলো, চমকে গেল, মাথায় কাপড় নাই, তাও সামনে পরপুরুষ আছে। কেমন অস্বস্তি লাগছে, তাড়াহুড়া করে মাথা ওড়নার এক কোণা দিয়ে ঢাকলো। আজমাইন বুঝলো ওর অস্বস্তি হচ্ছে, তাই বললো, আমি এখন যাই, খেয়াল রাখেন ওর। এর মধ্যে অনুজা ও অন্তর আসলো, আজমাইনকে দেখে পাশে সরে দাঁড়ালো। অনুজা পুলিশকে অনেক ভয় পায়, বয়সে আত্মজার চেয়ে 2 বছরের বড়, তাও আত্মজার থেকে ভীতু। কিন্তু আজকে সেই সাহসে আত্মজা ভেঙে পড়লো সবার আগে। কিন্তু এটাই শেষ ভেঙে পড়া, আর ভেঙে পড়বে না সে। আজমাইন চলে গেল। অনুজা আত্মজার পাশে বসে বলল, এখন কেমন লাগছে বোন? এ তো ভালোই বুবু। আচ্ছা চল গোসল করে এসে বাজানের পাশে বসে কোরআন শরীফ পড়ি। বাজানের কথা মনে উঠতেই মন বিষিয়ে গেল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চল। সময় প্রায় দুপুর 11:40 বাজে এখন। আত্মজা, অনুজা, অন্তরসহ আরও অনেকে আকবর সাহেবের পাশে বসে কোরআন তিলাওয়াত করে, আর মুরব্বীরা তসবিহ গুনে। এর মধ্যে কয়েকজন লোক এসে বলে এখন গোসলের জন্য নিয়ে যাওয়া হবে। আত্মজার বুকটা হু হু করে উঠল। অনুজা তো কান্নাই করে দিছে। 12:30 বাজে, জানাজার জন্য নিয়ে যাওয়া হবে এখন। আত্মজা, অনুজা খাট শক্ত করে ধরে রেখেছে আর চিৎকার করে কান্না করতেছে। তারা কেউ যেতে দিতে চায় না তার বাজানকে। 12 বছরের অন্তর ও বোনদের সাথে যোগ দিছে। কান্না মাখা কণ্ঠে বলতে থাকে, আমার আব্বারে নিয়ে যান না কেউ, ওই ছোট অন্ধকার ঘরে আব্বার একা থাকতে কষ্ট হইবে, আমার বাজানের শীত লাগবে, আমি আর আমার বাজানরে দেখতে পারবো না কোনো দিন। কেন করলো এমন আমার সাথে, বাজানের সাথে তারা? আমার বাজানরে আমাদের থেকে কেড়ে নিল। আত্মজা চারিদিক দেখলো, চেয়ারম্যান একটা পুলিশের সাথে কথা বলতেছে, সেও আসছে জানাজা দিতে। আত্মজা দৌড়ে গেল চেয়ারম্যানের দিকে, গিয়ে ক্রোধের সাথে পাঞ্জাবির কলার টেনে ধরলো। বাকিরা সবাই অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। আজমাইনও সেখানে ছিল, ও কিছুটা অবাক হয়। কলার ঝাঁকিয়ে আত্মজা চোখ বড় করে বলে, শুয়োরের বাচ্চা, তোর জন্য এমন হয়েছে, তোর সাথে আর কে কে জড়িত আছে বল। তোদের জন্য আমার বাজান আজ পৃথিবীতে নেই, তোদের আমি শেষ করে দিব। পাশে থাকা কিছু মানুষ আত্মজাকে ছাড়ানোর চেষ্টা করে। আত্মজা পাশে কিছু একটা খুঁজছিল, পেয়েও গেল। চেয়ারম্যানকে ছেড়ে দৌড়ে গিয়ে মোটা একটা মোঙ্গর উঠায়, চেয়ারম্যানের গায়ে মারার জন্য উঠায়। অমনি আজমাইন এসে হাত দুটো ধরে ফেলে। আত্মজার রাগে জিদে দুঃখে কেঁদে ফেলে আর বলে, তোদের আমি ছাড়বো না। তাহলে আজকে এ পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে গল্পগুলো পাওয়ার জন্য। আর গঠনমূলক মন্তব্য করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।